বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো মানি প্ল্যান্ট গাছ। শীতকালে যদি তোমরা তোমাদের মানি প্ল্যান্ট গাছকে সবুজ এবং সতেজ রাখতে চাও, তাহলে ভিডিওটা আজকে তোমাদের জন্যে। শীতকালেতে মানি প্ল্যান্টের বৃদ্ধি থমকে যায়, পাতাগুলো হলুদ হয়ে যায়, পাতাগুলো হলুদ হয়ে পচে নষ্ট হয়ে যায়। আজকে আমি কিছু ছোট ছোট পরিচর্যার কথা বলবো এবং তার সাথে কিছু ঘরোয়া খাবার এই মানি প্ল্যান্ট গাছেতে প্রয়োগ করব, যার ফলে মানি প্ল্যান্টের পাতাগুলো হবে চিরসবুজ এবং তার সাথে গাছের বৃদ্ধি হবে দ্বিগুণ। তাই বন্ধুরা, আমি তোমাদের একান্তভাবে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে মানি প্ল্যান্ট সংক্রান্ত শীতকালীন বিষয় যে আলোচনা, সেটা তোমরা মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বোঝা গেছে যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মানি প্ল্যান্ট গাছের আমরা প্রায় সবাই অতটা যত্ন নিই না। শীতকালে নানা রকম যে শীতকালীন গাছগুলো আছে, সেই গাছগুলোর দিকেই কিন্তু আমরা ধ্যান দিই। মানি প্ল্যান্ট গাছগুলো তখন কিন্তু খুবই করুণ অবস্থাতে থাকে, গাছের পাতা হলদে হয়ে যায়, গাছের বৃদ্ধি হয় না। কিন্তু সেই শীতকালেতেই মানি প্ল্যান্ট গাছগুলোকে যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি, তাহলে আমরা গরমকালে এই মানি প্ল্যান্ট গাছগুলোকে অনেকটা বেশি ঝাগড়া করতে পারবো এবং অনেকটা বেশি তরতাজা সবুজ রাখতে পারবো। দেশি প্রজাতির মানি প্ল্যান্ট গাছের সাথে সাথে বিভিন্ন ধরনের বিদেশি প্রজাতির মানি প্ল্যান্ট গাছও পাওয়া যায়, যেমন গোল্ডেন কুইন মানি প্ল্যান্ট, গোল্ডেন লোথাস মানি প্ল্যান্ট কিংবা নিয়ন প্রজাতির মানি প্ল্যান্ট ইত্যাদি। শীতকালে মানি প্ল্যান্টের বৃদ্ধি একদমই থমকে যায় এবং গাছের পাতাগুলো এইভাবে হলুদ বর্ণ ধারণ করে। শীতকালে আমাদের ছাদ বাগানের মানি প্ল্যান্ট গাছগুলোকে ভালো রাখার সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সেটা হলো আমাদের টবের মাটিতে ওভার ওয়াটারিং করা যাবে না। কারণ শীতকালে টবের মাটি সবসময় ভিজে ভিজে থাকে। তাই যদি টবের মাটি, মানি প্ল্যান্ট গাছে টবের মাটি যদি ভিজে ভিজে থাকে বা ময়েস্ট থাকে, তাহলে কিন্তু টবের মাটিতে জল দেওয়া যাবে না। টবের মাটিটা চেক করে তারপরেই জল দিতে হবে। টবের মাটিটা যখন এরকম শুকনো খটখট হয়ে যাবে, তখনই কিন্তু মানি প্ল্যান্ট গাছে টবের মাটিতে জল দিতে হবে। আর অতিরিক্ত পরিমাণে যদি টবের মাটিতে জল দেওয়া যায়, তাহলে কিন্তু মানি প্ল্যান্ট গাছের শিকড়গুলোর পচে নষ্ট হয়ে যাবে এবং পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করবে, গাছের বৃদ্ধিও হবে না। তাই শীতকালেতে সবসময় টবের মাটি চেক করে করে জল দিতে হবে। গরমকালে যেরকম আমরা দুবার করে জল দিই টবের মাটিতে, কিন্তু শীতকালেতে কিন্তু আমরা তার অর্ধেক জল দেবো, মানে একবেলা করে টবের মাটিতে জল দেবো। অবশ্যই টবের মাটিতে যদি শুকনো থাকে, তখনই কিন্তু এই টবের মাটিতে জল দিতে হবে। এরপরের যে কাজটা করতে হবে, মানি প্ল্যান্ট গাছে যদি দেখো যে পাতা একটা দুটো হলুদ হয়ে গেছে, সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ শীতকালেতে মানি প্ল্যান্টের গাছগুলো স্ট্রেসের মধ্যে থাকে। যদি দেখো মানি প্ল্যান্ট গাছেতে কালো স্পট দেখা দিচ্ছে এবং মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, গাছটা ঝিমিয়ে পড়েছে, তাহলে বুঝবে যে টবের মাটিতে ড্রেনেজ সিস্টেমটা ভালো নেই। অত্যধিক পরিমাণে জল দেওয়ার জন্য জলটা টবের মাটিতে জমে যাচ্ছে, জমে যাওয়ার ফলে গাছের শিকড়গুলো পচতে আরম্ভ করেছে। তাই তখন যদি এরকম অবস্থাতে তোমাদের গাছগুলো থাকে, তাহলে অবশ্যই তোমরা টবের ড্রেনেজ সিস্টেমটাকে একবার চেক করে নেবে। এর পরের যে কাজটা করতে হবে, সেটা হলো শীতকালে আমরা মানি প্ল্যান্ট গাছগুলো কখনোই ডাইরেক্ট সূর্যের আলোর মধ্যে রাখবো না। কোথায় রাখবো মানি প্ল্যান্ট গাছগুলোকে শীতকালেতে? যেখানে আলো বাতাস আসে এবং যেখানে সূর্যের হালকা আলো আসে, সেরকম জায়গাতে এই মানি প্ল্যান্ট গাছগুলোকে রাখতে হবে। আমরা যদি শীতকালেতে মানি প্ল্যান্ট গাছগুলোকে ডাইরেক্ট রোদ্দুরের মধ্যে রাখি, তাহলে কিন্তু গাছের পাতাতে নানা রকম প্রবলেম আসতে পারে, কারণ মানি প্ল্যান্ট গাছগুলো শীতকালেতে ট্রেসের মধ্যে থাকে। তাই যেখানে সূর্যের আলো আসে অথচ ডাইরেক্ট আসে না, সেরকম জায়গাতে এই মানি প্ল্যান্ট গাছগুলোকে রাখতে হবে। মানি প্ল্যান্ট গাছগুলো যদি তোমাদের অনেকটা ঘন হয়ে থাকে, তাহলে কিন্তু গাছের পাতা কিছু কেটে ফেলে গাছের যে গোড়াটাকে ফাঁকা করে দিতে হবে, কারণ যাতে যে সূর্যের যে হালকা রোদ্দুরটা যেন গাছের টবের মাটির মধ্যে
পরে এখানে দেখো কিছু মানি প্ল্যান্টের ডাল আমি কেটে দিয়েছি, কেটে দিয়ে এরকম জলের মধ্যে এই মানি প্ল্যান্ট গাছগুলোকে রেখে দিয়েছিলাম ডালগুলোকে, এবং দেখো কত শিকড় এই মানি প্ল্যান্ট গাছের ডালগুলো থেকে বেরিয়ে গেছে। আমাদেরও গাছগুলো যদি এরকম ঘন হয়ে থাকে তাহলে তোমরা এই সময় গাছের ডাল কিছু কেটে টবের মাটিটাকে হালকা করে দেবে। মানি প্ল্যান্টের টবের নিচের দিকে যে শুকনো শুকনো যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে তুলে ফেলে দিতে হবে, এবং মাটির সাথে যে পাতাগুলো যদি লেগে থাকে মানি প্ল্যান্ট গাছের সেই পাতাগুলোকেও কিন্তু তোমাদের তুলে ফেলে দিতে হবে, কারণ এই পাতাগুলো যদি মাটির সংস্পর্শে থাকে তাহলে এই পাতাগুলোতে ফাঙ্গাসের একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি মানি প্ল্যান্টের গাছের পাতাগুলো মাটির সাথে এইভাবে ঠেকে থাকে তাহলে তোমরা ফেলে দেবে, অথবা শুকনো শুকনো যে পাতাগুলো আছে সেইগুলোকে তোমরা এইভাবে তুলে ফেলে দেবে। বন্ধুরা, যে কটা পরিচর্যা আমি এই মানি প্ল্যান্ট গাছের ক্ষেত্রে বললাম, তোমরা যদি পুরো শীতকাল জুড়ে এই কটা পরিচর্যা করতে পারো তাহলে মানি প্ল্যান্ট গাছের পাতা থাকবে চিরসবুজ, একটা পাতাও হলুদ হবে না, এবং গাছের বৃদ্ধি হবে দ্বিগুণ। এবার আসা যাক এই মানি প্ল্যান্ট গাছেতে আমি একটা ঘরোয়া লিকুইড ফার্টিলাইজার বানিয়ে গাছে দেবো। যে উপাদানগুলো আমাদের বাড়িতেই আমাদের হাতের কাছেই থাকে, সেই উপাদানগুলোর মাধ্যমে একটা লিকুইড ফার্টিলাইজার বানিয়ে আমি মাসে 2 বার করে এই মানি প্ল্যান্ট গাছের টবেতে দেবো। দেওয়ার ফলে গাছের পাতাগুলো যেরকম সবুজ থাকবে সেরকম গাছগুলো এই শীতকালেতে দ্বিগুণ গতিতে বাড়বে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি এই ঘরোয়া লিকুইড ফার্টিলাইজারটা কীভাবে বানাচ্ছি। লিকুইড ফার্টিলাইজারটা মানি প্ল্যান্ট গাছের টবেতে দেওয়ার আগে তার আগে যে কোনো কম্পোস্ট, এখানে আমি ভার্মি কম্পোস্ট এরকম মালচিং করে দেবো টবের মাটিতে, মালচিং করে দিয়ে তারপরে জৈব যে তরল লিকুইড ফার্টিলাইজারটা সেটা টবের মাটিতে আমি প্রয়োগ করব। এখানে আমি তরল জৈব লিকুইড সারটা বানাবার জন্য 2টো উপাদান নিয়েছি। এখানে যে লাল মতো তরল লিকুইডটা দেখতে পাচ্ছ এটা হলো চা পাতা। আমরা যে চা খাই সেই চা পাতা আমি এই চামচের 1 চামচ 200 ml মতো জলেতে একদিন পুরো ভিজিয়ে রেখেছিলাম। তার পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলুর খোসা। আলুর খোসাটাকেও আমি 2 থেকে 3টে আলুর খোসা 200 ml মতো জলেতে একদিন পুরো ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে চা পাতাটাকে ছেঁকে নেব এইভাবে। এই চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছের নাইট্রোজেনের যে ঘাটতি সেই ঘাটতি পূরণ করতে ভীষণভাবে এই চা পাতারা সাহায্য করে। পরে যেটা নিচ্ছে সেটা হলো আলুর খোসা ভেজানো জল। এই আলুর খোসা ভেজানো জলের মধ্যে থাকে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, বিভিন্ন রকম খনিজ উপাদান যা গাছের খনিজ পদার্থের অভাব দূর করতে ভীষণভাবে সাহায্য করবে। এই তৈরি করা তরল লিকুইড সারটা আমি মানি প্ল্যান্ট গাছের টবে মাটিতে ডাইরেক্ট দেবো না, এর সাথে আরও আমি 200 ml মতো জল মিশিয়ে এই লিকুইড সারটাকে পাতলা করে নেব। দিয়ে এরকম যে হ্যাঙ্গিং পটগুলো দেখছো, এরকম হ্যাঙ্গিং পটেতে আমি এরকম যে অনুষ্ঠান বাড়ির যে কাপ সেই কাপে 1 কাপ করে দিয়ে দেবো। তোমরা যদি তোমাদের গাছগুলো যদি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে থাকে তাহলে তোমরা 200 ml মতো জল টবের মাটিতে দিয়ে দেবে। যেহেতু এগুলো আমার হ্যাঙ্গিং পটেতে আছে ওই জন্য আমি এরকম অনুষ্ঠান বাড়ির যে কাপ আছে সেই কাপের 1 কাপ মতন টবের মাটিতে, এবং কম্পোস্ট যে ভার্মি কম্পোস্ট বা গোবর সার এইগুলো টবের মাটিতে মাসে 1 বার করে মালচিং করতে হবে। এই তরল লিকুইড সারটা মাসে 2 বার করে মানে 15 দিন অন্তর অন্তর টবের মাটিতে দিয়ে দিতে হবে। দিয়ে দিলেই গাছের পাতা এই শীতকালেতে একদম চিরসবুজ থাকবে এবং কোনো রকম গাছের পাতা একটাও হলদে হবে না। ঘরোয়া জৈব লিকুইড সারটা যেরকম মানি প্ল্যান্ট গাছের টবের মাটিতে দেওয়া যায় সেরকম আবার রাসায়নিকভাবেও কিন্তু গাছের পাতাতে স্প্রে করে দেওয়া যায়, আবার তোমার গাছের টবের মাটিতে দেওয়া যায়। রাসায়নিকভাবে যে উপকরণটা দেবে সেটা হলো ম্যাগনেসিয়াম সালফেট। 2 গ্রাম মতো ম্যাগনেসিয়াম সালফেট আমি 1 লিটার জলেতে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছের পুরো পাতাতে স্প্রে করে দেবো। এই ম্যাগনেসিয়াম সালফেটের জলটা গাছের পাতাতে এইভাবে পুরো স্প্রে করে দিতে হবে মাসে 2 বার করে, মানে 15 দিন অন্তর অন্তর সকালের দিকে। তাহলেই দেখবে শীতকালেতে কোনো রকম মানি প্ল্যান্ট গাছের পাতা হলুদ হবে না, গাছের পাতা সব সময় সবুজ হয়ে থাকবে। এবং টবের মাটিতে দিতে হলে তোমাদের যদি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে থাকে তাহলে 200 থেকে 250 ml মতন জল টবের মাটিতে দিতে হবে। আর আমার মতো যদি এরকম হ্যাঙ্গিং পটে থাকে তাহলে 100 ml মতন জল
টবে মাটিতে দিতে হবে। বন্ধুরা, এটা গেল মানি প্ল্যান্ট গাছের শীতকালীন পরিচর্যার বিষয় আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।